আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়া বলেছে ইউক্রেন যুদ্ধ স্থগিত করা দরকার, ন্যাটো ক্রমেই এই ধারণার দিকে ঝুঁকছে। ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামরিক জোটটি এমন চিন্তাভাবনা করছে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর এর এক বিবৃতিতে বলা হয়েছে, এসবিআর এর কাছে থাকা তথ্যমতে রণক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার সম্ভাবনায় স্পষ্ট ঘাটতি রয়েছে। তাই ন্যাটো ক্রমেই ইউক্রেন সংঘাতকে স্থগিত করার পরিকল্পনার দিকে ঝুঁকছে। এই পরিকল্পনা বাস্তবায়নকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত এবং কিয়েভকে সম্ভাব্য প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত করার সুযোগ হিসেবে দেখছে। ন্যাটো এরই মধ্যে ইউক্রেনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রে তারা ইউক্রেনের অন্তত 10 লাখ সেনাকে প্রশিক্ষণ দিতে চায়। রাশিয়ার গোয়েন্দা সংস্থাটি আরও জানাচ্ছে, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ন্যাটো পশ্চিমা সামরিক শিল্প সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। উদাহরণ হিসেবে জার্মানির অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রাইন মেটালের কথা বলা যায়। ন্যাটো এসব সামরিক শিল্প সংস্থাগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছে। এসব কিছুর পাশাপাশি সামরিক জোটটি ইউক্রেনে বিশেষজ্ঞ ও সরঞ্জাম পাঠাচ্ছে। যুদ্ধবিরতির সময়ে ইউক্রেনের সামরিক শিল্প সংস্থা পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়ার আশা করছে ন্যাটো। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে প্রায় 1 লাখ শক্তিশালী শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এসবিআর এর বিবৃতিতে। এসবিআর এর তথ্যমতে ইউক্রেনের ভূখণ্ডে কয়েকটি দখলদার দেশের মধ্যে ভাগ বাটোয়ারা করারও প্রস্তাব করেছে ন্যাটো। ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী অঞ্চলে মোতায়েন করা হবে রোমানিয়ার শান্তিরক্ষীদের। পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করবে পোল্যান্ড। মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের অংশগুলো হস্তান্তর করা হবে জার্মানির হাতে, আর রাজধানী কিয়েভ সহ উত্তর দিকের অঞ্চলগুলো থাকবে যুক্তরাজ্যের হাতে। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, 2016 সালে বিদ্রোহীদের আলেপ্পোকে থেকে সরিয়ে দেয় সিরিয়ান সেনাবাহিনী। দীর্ঘ 8 বছর পর আবারও শুক্রবার সেখানে প্রবেশ করেছে তারা। বিদ্রোহীদের নতুন গঠিত জোট দ্য মিলিটারি অপারেশনস কমান্ড বিবৃতিতে বলেছে, আমাদের সৈন্যরা আলেপ্পো শহরে প্রবেশ করতে শুরু করেছে। শনিবারের দিনের শুরুতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান জানান, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সংগঠনটি দীর্ঘদিন ধরে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসছে। এর আগে সিরিয়ান সেনাবাহিনী জানিয়েছিল তারা জঙ্গি সংগঠনের বড় হামলা প্রতিহত করছে। সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারী অস্ত্রসজ্জে সজ্জিত। এছাড়া তাদের কাছে ড্রোনও আছে। দ্য মিলিটারি অপারেশনস কমান্ড এর আগে জানিয়েছিল তারা আলেপ্পোর উপকণ্ঠে সিরীয় সরকারের সামরিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র দখল করেছে। এটি দখলে সরকারি বাহিনী ও ইরানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তীব্র লড়াই হয়েছে বলেও দাবি করে তারা। শুক্রবার সকালে আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস লক্ষ্য করে কামান হামলার ঘটনা ঘটে। দেশটির সরকার জানিয়েছে, এতে 4 জনের মৃত্যু হয়েছে, তবে বিদ্রোহীরা 4 শিক্ষার্থীর মৃত্যুকে মিথ্যা তথ্য হিসেবে দাবি করেছে। বিদ্রোহীদের মুখপাত্র বলেছেন, এটি সরকারের ভিত্তিহীন মিথ্যা। গত বুধবার সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে বিদ্রোহীরা। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়। প্রেসিডেন্ট বাশার 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। 2011 সালে আরব বসন্ত শুরু হলে এর ছোঁয়া পড়ে সিরিয়াতেও, কিন্তু বিক্ষোভ দমনে নৃশংস পন্থা নেয় বাশার আল আসাদের সরকার। এরপর সুন্নিপন্থী বিরোধীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করে। এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। শিয়াপন্থী বাশার আল আসাদকে রক্ষায় সিরিয়ায় নিজেদের সেনাদের পাঠায় রাশিয়া। এছাড়া তাকে সহায়তায় কাজ করছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। অপরদিকে সুন্নি বিদ্রোহীদের সহায়তা করা শুরু করে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও সৌদি সহ অন্যান্য দেশ। শেষ পর্যন্ত রাশিয়ার সেনাদের সহায়তায় বিদ্রোহীদের পরাজিত করতে সক্ষম হন বাশার। 3 বছর ধরে বিদ্রোহীদের তেমন একটা তৎপরতা লক্ষ্য করা যায়নি, তবে এত বছর পর আবার হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তারা। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম।
ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকর হবার 2 দিন পর টেলিভিশনে প্রচারিত ভাষণে লেবানিজ নাগরিকদের ধৈর্য ও আত্মত্যাগের প্রশংসা করেন তিনি। নিজেদের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য তিনি লেবানিজ মায়েদের সাহসিকতারও প্রশংসা করেন। নাইম কাসেম বলেন, আমি যুদ্ধবিরতি কার্যকরের পরের দিনই ভাষণ দিতে চেয়েছিলাম, কিন্তু লাখো লাখো মানুষ বাড়ি ফেরার কাজে ব্যস্ত। ভাষণ দেওয়ার আগে আমি শুনতে চেয়েছি তাদের কথা। আপনারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন, অন্যদিকে আপনার সন্তানেরা লড়াই করেছে শত্রুর বিরুদ্ধে। এই ধরনের আত্মত্যাগ বিশ্বকে অবাক করেছে। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহর যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু ইসরায়েলি শত্রুতার জবাব দিতে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম। তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে এই যুদ্ধ চেয়েছে, কিন্তু আমরা ইসরায়েলি শত্রুদের মোকাবেলার জন্য তৈরি ছিলাম। ইরান সমর্থিত এই মিলিশিয়া সংগঠনটির প্রধান তার ভাষণে বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করে উত্তর ইসরায়েলের ইহুদি বাসিন্দাদের বাড়ি ঘরে ফেরাতে চেয়েছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়নি। উল্টো হিজবুল্লাহ দৃঢ়তার সাথে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে গেছে এবং শত্রুদের অভ্যন্তরীণ ফ্রন্টকে বিপর্যস্ত করেছে। হিজবুল্লাহর প্রতিরোধের কারণে 70,000 ইসরায়েলি বসতি স্থাপনকারী তাদের অবৈধ বসতি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বলে তিনি ভাষণে উল্লেখ করেন। শহীদ হাসান নাসরুল্লাহর স্বপ্ন বাস্তবায়নে হিজবুল্লাহ যে কোনো সময় ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন। গত বুধবার ভোর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 2 মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হিজবুল্লাহকে পরাজিত করার আকাঙ্ক্ষা নিয়ে ইসরায়েল যুদ্ধ শুরু করলেও প্রচুর যুদ্ধযান ও সেনা হারিয়ে শেষ পর্যন্ত তাদের যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে আমেরিকার সমর্থনপুষ্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিজয় হিসেবে আখ্যায়িত করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় 2 শহর বেইত লাহিয়া এবং জাবালিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 100 জন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য জানিয়ে বলেন, নিহতদের মধ্যে 75 জন বেইত লাহিয়া শহরের এবং বাকি 25 জন জাবালিয়া ও সংলগ্ন বিভিন্ন এলাকার। গত 5 অক্টোবর থেকে উত্তর গাজায় অভিযানে বিশেষভাবে জোর দিয়েছে আইডিএফ। তারপর থেকে এই পর্যন্ত উত্তর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের স্থলবাহিনী ও বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন 2700 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 10,000। গাজার মোট জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করে উত্তরাঞ্চলে। 5 অক্টোবর বিশেষ অভিযান শুরুর পর থেকে খাবার, ঔষধ, জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফলে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় শুরু হয়েছে উত্তর গাজায়। বাসাল জানান, গত 24 ঘণ্টায় নিহতদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা পানি ও খাবারের সন্ধানে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তিনি বলেন, গত প্রায় 2 মাস ধরে উত্তর গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইতোমধ্যে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। গণহত্যা, খাদ্যাভাব এবং লাগাতার হামলায় ভয়াবহ পরিস্থিতি পার করছেন উত্তর গাজার বাসিন্দারা। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজায় হামাস সংগঠিত হচ্ছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বশেষ বিমান হামলাটি চালানো হয়েছিল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী 11 ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন লোকসভার কংগ্রেস দলীয় আইন প্রণেতা শশী থারুর। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের এই সংসদ সদস্য। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন শশী থারুর। ANI বলছে, কংগ্রেসের এই এমপি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারীর গ্রেফতারের পর প্রতিবেশী দেশের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যদি পার্লামেন্টে এসে আমাদের বলেন সেটি ভালো হবে। বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা 11 ডিসেম্বর পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক আহ্বান করছে। বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়ে উদ্বিগ্ন। সব সংখ্যালঘুর নিজ দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত। কংগ্রেস দলীয় এমপি বলেন, কিন্তু আমাদের এটা নিয়ে খুব বেশি কথা বলা ঠিক হবে না, কারণ এই বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এদিকে বিরোধী দলীয় এমপি শশী থারুর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা ঠিক হবে না বলেও মন্তব্য করলেও ভারতের লোকসভায় পরপর 2 দিন বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ড মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। শুক্রবার এই সংক্রান্ত বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এই বিলটির যৌক্তিকতা নিয়ে যুক্তরাজ্যে কয়েক মাস ধরে বিতর্ক চলছিল। তবে ভোটাভুটির মধ্য দিয়ে বিলটি পাশে প্রাথমিক অনুমোদন দিলেন আইন প্রণেতারা। বিলটির পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের ৩৩০ জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ২৭৫ জন। বিলটিতে বলা হয়েছে, ইংল্যান্ড বা ওয়েলস বসবাসকারী গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি ৬ মাস বা এর কম সময় বাঁচবেন বলে যদি চিকিৎসকেরা জানান, আর ওই ব্যক্তি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, তাহলে তিনি চাইলে চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সময়ের আগেই মৃত্যুকে বেছে নিতে পারবেন। স্বেচ্ছা মৃত্যুর বিতর্কিত এই বিলটি এখনও পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এটি আবারও পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ভোটাভুটির জন্য তোলা হবে। সেখানে বিলটি বাতিলও হতে পারে। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। বিলটি প্রস্তাব করেছিলেন পার্লামেন্টের লেবার দলের আইন প্রণেতা কিম লিডবিটার। বিলটির পক্ষের আইন প্রণেতারা বলছেন, এই বিল আইনে পরিণত হলে গুরুতর অসুস্থ মানুষেরা নিজেদের মৃত্যুকে আরও এগিয়ে আনতে পারবেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণের আরও সুযোগ পাবেন তারা। তবে বিপক্ষের লোকজন বলছেন, অসুস্থ ব্যক্তিরা মনে করতে পারেন তারা সমাজ ও পরিবারের ওপর বোঝা। এই ধারণা থেকে তারা স্বেচ্ছা মৃত্যুকে বেছে নিতে পারেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।